হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের যে বিষয়টি সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান এবং হিসাব বিজ্ঞানের অধ্যায় 8 নগদান বই নিয়ে আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের নগদান বই। তো গত ক্লাসে আমরা নগদান বইয়ের বেসিক আলোচনা করেছিলাম যে কিভাবে নগদান বইগুলোর ছক তৈরি করতে হয় এবং এই চ্যাপ্টারে যে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদা আছে সেগুলো কিভাবে তৈরি করতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নগদান বইয়ের সৃজনশীলগুলো কিভাবে তৈরি করতে হবে বা নগদান বই কিভাবে আমাদের তৈরি করতে হবে সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সবাই মনোযোগ দিয়ে আশা করি। তাহলে এখন আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক ঘোড়া নগদান বই। যে এক ঘোড়া নগদান বই আমরা কিভাবে তৈরি করব সেই ব্যাপারটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন আমি উদাহরণের আমাদের অধ্যায় 8 মেইন বইয়ের উদাহরণের 113 পৃষ্ঠায় যে উদাহরণটি আছে, উদাহরণ এক ঘোড়া নগদান বই, সেই নগদানটা আমরা আজকে করব এবং তোমরাও আমার সাথে সাথে বাসায় প্র্যাকটিস করবে এবং এটা যদি আমি করাই দিই তাহলে তুমি বাকি অঙ্কগুলো আশা করি যত এক ঘোড়া নগদান রয়েছে সবগুলো তুমি কমপ্লিট করতে পারবে। তো প্রথমেই আমাদের তাহলে এক ঘোড়া নগদান বইয়ের একটি ছক তৈরি করতে হবে। তাহলে ছক তৈরি করতে আমরা কিভাবে? তো আমরা জানি যে এক ঘোড়া নগদান বইয়ে মোট ঘরের সংখ্যা হলো 10টি। তো প্রথমে মাস বরাবর আমরা দাগ দেব, পৃষ্ঠাকে সমান দুই ভাগে ভাগ করে নেব। এরপর এই পাশ থেকে টাকা, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, এখানে প্রাপ্তি আর হচ্ছে তারিখ। তো বাম পাশে আমি লিখব প্রাপ্তি, এখানে তারিখ, এখানে ভাউচার নং, তারপরে খতিয়ান পৃষ্ঠা, টাকা। আমরা জানি যে এক ঘর নগদান বই একটা টাকার ঘর থাকে, তাহলে আমি ডেবিট পাশে ঘর করে ফেললাম তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আবার ক্রেডিট পাশে সেম একই ঘর, আবার তারিখ, এখানে তারিখ, তারপরে এদিক থেকে শুরু করি টাকা, খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং, এখানে প্রদান। তো ভাউচার নং, তারপরে খতিয়ান পৃষ্ঠা, এখানে টাকা। তো ডান পাশে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, বাম পাশ ডেবিট এবং ডান পাশ হচ্ছে ক্রেডিট। তো এখানে আমরা লিখবো যে এক ঘোড়া নগদান বই, এক ঘোড়া নগদান বই। এখন এক ঘোড়া নগদান বই আমরা ছকটি তৈরি করলাম। এখন তোমরা যে উদাহরণ একটি দেখো আর আমি তোমাদের স্ক্রিনেও দিয়ে দেব উদাহরণ একটি। তো খেয়াল করো, মেসার্স কামরুল ট্রেডার্সের 17 সালে মে মাসে লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। তো মে মাসের 2 তারিখ নগদ উদ্ধৃত 9300, নগদ উদ্ধৃত মানে মে মাসের 2 তারিখে আমাদের হাতে আছে নগদ 9300 টাকা। এই যে নগদ উদ্ধৃত এই টাকাটা কি? এই টাকাটাকে বলা হচ্ছে প্রারম্ভিক উদ্ধৃত। প্রারম্ভিক উদ্ধৃত থাকলে এটাকে আমরা ব্যালেন্স বিডি হিসাবে লিখব প্রাপ্তি পাশে। এটা হচ্ছে প্রাপ্তি পাশ। তাহলে এখানে আমাদের এটা তো 2017 সাল, তারিখ 2017 মে 2। তাহলে এখানে আমরা ব্যবহার করব ব্যালেন্স বিডি, লিখব ব্যালেন্স বিডি 9300 টাকা প্রাপ্তি পাশে। এরপরে শামীমের নিকট হতে প্রাপ্তি। তো আমি বলছি যে এই ডেবিট পাশ হলো প্রাপ্তি এবং ক্রেডিট পাশ হচ্ছে প্রদান। তো শামীমের নিকট হতে প্রাপ্তি, তাহলে এটা কোন পাশে আসবে? অবশ্যই প্রাপ্তি পাশে, কারণ যদি আমরা এটাকে জাবেদা করি তাহলে হয় নগদান হিসাব ডেবিট আর শামীম হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে যেহেতু নাম উল্লেখ করা আছে তাহলে আমি নাম লিখবো শামীম হিসাব লিখে। তো এখানে প্রাপ্তির পাশে 2000 টাকা আমরা লিখলাম। এরপরে বলা আছে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন 3500। তো ব্যক্তিগত প্রয়োজনে যদি উত্তোলন করে সেটা উত্তোলন করে কে? মালিক। তো মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করে তাকে বলা হয় উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদান হিসাবে ক্রেডিট পাশে বসবে। মালিক কর্তৃক উত্তোলন করলে কারবার থেকে নগদ টাকা চলে যায়, তাহলে আমরা প্রদান পাশে লিখবো 2017 মে মাসের 4 তারিখ। এখানে লিখবো আমরা উত্তোলন হিসাব লিখে আমরা 3500 টাকা ক্রেডিট পাশে টাকার ঘরে লিখলাম যে আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে। আমি আবার বলি যে নগদ টাকা যদি কারবারে আসে তাহলে আমরা প্রাপ্তি পাশে লিখবো, নগদ টাকা যদি কারবার থেকে চলে যায় তাহলে আমরা প্রদান পাশে লিখবো। এরপরে 6 তারিখ পুরাতন আসবাবপত্র মেরামত করা হলো 1500 টাকা। তো আসবাবপত্র মেরামত করলে টাকা আমাদের কাছ থেকে চলে যায়, মেরামত হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই যে চলে যদি যায় তাহলে আমরা প্রদান পাশে লিখবো। এখানে লিখবো মেরামত হিসাব, খরচের নাম মেরামত হিসাব। তো মেরামত হিসাবে এখানে আমরা এই পাশে 1500 টাকা লিখবো। এরপরে বলা আছে যে জাকিরের নিকট হতে নগদে ক্রয় করছি। তো নগদে ক্রয় করলে কারবার থেকে নগদ টাকা চলে গেছে, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে 10 তারিখে এই মাসের 10 তারিখ প্রধান পাশে এখানে আমরা লিখবো ক্রয় হিসাব লিখে
যার এই টাকার ঘরে 4000 টাকা লিখবো, যে আমাদের কাছ থেকে পণ্য ক্রয় বাবদ 4000 টাকা চলে গেছে। এরপরে 16 তারিখে বলা হচ্ছে বিনিয়োগের সুদ প্রাপ্তি। তো বিনিয়োগের সুদ প্রাপ্তি, যদি সুদ পাই আমাদের কাছে টাকা আসে, নগদান হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ প্রাপ্তি হিসাব ক্রেডিট। তাহলে আমরা প্রাপ্তি পাশে লিখবো, এখানে 16 তারিখ প্রাপ্তি পাশে লিখবো বিনিয়োগের সুদ হিসাব, বিনিয়োগের সুদ হিসাব। তো বিনিয়োগের সুদ পাইলাম আমরা কত টাকা? 500 টাকা। ওকে, এরপরে পণ্য বিক্রয় 20 তারিখে, পণ্য যদি বিক্রি করি, বিক্রি করলে আমাদের কাছে নগদ টাকা আসে, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে 20 তারিখে দেখো এখানে আমরা লিখবো বিক্রয় হিসাব, বিক্রয় হিসাব লিখে টাকা লিখবো 6000 টাকা, কারণ আমাদের কাছে বিক্রি করার কারণে নগদ টাকা আসলো, নগদ টাকা প্রাপ্তি হলো। এরপরে 25 তারিখে বলেছে বেতন পরিশোধ 3000 টাকা। বেতন পরিশোধ যদি আমরা পরিশোধ করি তাহলে কারবার থেকে টাকা চলে যায়, যদি চলে যায় তাহলে আমরা কোন পাশে লিখবো? প্রদান পাশে। তাহলে এখানে লিখবো আমরা বেতন হিসাব লিখে 3000 টাকা আমরা টাকার ঘরে লিখবো। এরপরে বলেছে প্রাপ্য বিলের অর্থ আদায়। প্রাপ্য বিল মানে যে বিলের অর্থ আমরা পাবো, তাহলে প্রাপ্য বিলের অর্থ আদায় করলে টাকাটা আমাদের প্রাপ্তি করছে, মানে আমরা পেয়েছি। তাহলে প্রাপ্তি হলে 28 তারিখে আমরা এখানে লিখবো যে প্রাপ্য বিল, প্রাপ্য বিল হিসাব, প্রাপ্য বিল হিসাব 1200 টাকা আমরা পেয়েছি। ওকে, এরপরে এই তারিখে আবার বলছে এবং প্রদয় বিলের অর্থ পরিশোধ 800 টাকা। প্রদয় বিলের অর্থ পরিশোধ, পরিশোধ করলে কি হয়? প্রদান। তাহলে প্রদান পাশে টাকা চলে যাবে, যেমনি 28 তারিখে এখানে লিখবো আমরা প্রদয় বিল হিসাব, প্রদয় বিল হিসাব। তো প্রদয় বিল হিসাব কত টাকা? 800 টাকা। 800 টাকা হ্যাঁ পরিশোধ করা হয়েছে। তো এইভাবে আমরা নগদ প্রাপ্তি পাশে এবং প্রদান পাশে আমরা লেনদেন গুলো বসালাম, যেগুলো নগদে পাইছি ওগুলো প্রাপ্তি পাশে, যেগুলো নগদে প্রদান হয়েছে সেগুলো প্রদান পাশে লিখলাম। তো প্রাপ্তি প্রদান পাশে আমাদের লেখা শেষ। এরপরে কাজ হবে আমাদের ব্যালেন্স নির্ণয় করা, যে কোন পাশে টাকার অ্যামাউন্ট বেশি। সাধারণত এক ঘরে নগদান হয়ে সবসময় প্রাপ্তির পাশ বেশি হয়, কারণ যত প্রাপ্তি থেকে প্রদান বেশি হতে পারে না। তাহলে আমরা দুই পাশে সমান বরাবর দাগ দিলাম। এরপর দাগ দেওয়ার পর আমরা টাকাগুলো যোগ করি, ক্যালকুলেটরে আমরা যোগ করে নেব। ক্যালকুলেটরে আমরা যোগ করব। দেখো, তো প্রথমেই প্রাপ্তি পাশে 9300 টাকা আছে। 9300 যোগ 2000, তারপরে 500, এরপরে 6000, এরপরে 1200। তাহলে প্রাপ্তি পাশে আমাদের মোট যোগ করতে হবে 19000 টাকা। 19000 টাকা। এই 19000 টাকাই আমি আবার প্রদান পাশে মোটের ঘরে লিখবো। এখন এই 19000 টাকা থেকে এই প্রদানগুলো আমরা কি করব? মাইনাস করব। তো 19000 টাকা থেকে যদি টাকাগুলো মাইনাস করি, ধরুন প্রথমে 3500 মাইনাস, তারপরে মাইনাস 1500, তারপরে মাইনাস 4000, এরপরে মাইনাস 3000, এরপরে মাইনাস 800। তাহলে আমাদের হাতে থাকলো 6200 টাকা। এই যে 6200 টাকা, এটাকে মাস শেষে আমরা মে মাস 30 দিন, তাহলে 30 তারিখে বলবো এখানে ব্যালেন্স সিডি, ব্যালেন্স সিডি মানে সমাপনী নগদ উদ্ধৃত। এরপরে যে এই টাকাগুলো আমরা ক্লোজ করে দিব। এই যে ব্যালেন্স সিডিটা, এই 6200 টাকা, এই টাকাটাই আবার পরের মাসের 1 তারিখে যেই পাশে সিডি হলো তার বিপরীত পাশে ব্যালেন্স বিডি হিসাবে চলে আসবে, মানে প্রারম্ভিক উদ্ধৃত। তাহলে এটা ডেবিট পাশে চলে আসবে মের পরে জুন, জুনের 1 তারিখে আমরা এখানে লিখব যে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি হচ্ছে 6200 টাকা। তো এইভাবেই একটি এক ঘর নগদান হিসাব তৈরি করা হয়। তো আমরা এক ঘর নগদান হিসাব তৈরির ব্যাপারটা দেখলাম। এক ঘোড়া বলো, দুই ঘোড়া বলো, তিন ঘোড়া বলো, এই সেম ভাবেই আমাদের এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া নগদান বই তৈরি করা হয়। তো আশা করি তোমরা এক ঘোড়া নগদানের ব্যাপারটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের সাথে দুই ঘোড়া নগদান নিয়ে আলোচনা করব, সেটা হলো উদাহরণ 2। সবাই ব্যাপারটি খেয়াল করবে অবশ্যই। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন ব্যাপারটি খেয়াল করো যে আমরা এখন একটি দুই ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে 114 পৃষ্ঠায়, মেইন বইয়ের 114 পৃষ্ঠায় উদাহরণ 2। উদাহরণ 2 হচ্ছে জাহিদ এন্ড সন্স। তারপর আমি এই প্রশ্নটি আমি স্ক্রিনে দিয়ে দিব, তোমরা অবশ্যই দেখে নিবা। তো দুই ঘর নগদান বইয়ের জন্য, তো দুই ঘর নগদান বই তৈরি করতে বলছে। তো দুই ঘর নগদান বইয়ের জন্য আমাদের আগে একটি দুই ঘর নগদানের ঘর তৈরি করতে হবে। তো আমরা জানি যে দুই ঘর নগদান বই টোটাল ঘরের সংখ্যা হয় 12টি। তাহলে দেখো যেখানে 12টি ঘর করেছি, তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, বইয়ের পৃষ্ঠা, নগদ, ব্যাংক। তো প্রাপ্তি পাশে দুইটা টাকার ঘর, একটা নগদ এবং একটা ব্যাংক। আমরা জানি যে দুই ঘর নগদানে উভয় পাশে দুটি করে টাকার ঘর থাকে, একটি নগদ আর একটি হচ্ছে
ব্যাংক। এরপর প্রধান পাশে তারিখ প্রদান, ভাউচার নং, প্রত্যেক বিষয় নগদ এবং ব্যাংক। তাহলে এইভাবে আমরা দুই ঘর নগদান বইয়ের ছকটা তৈরি করলাম। এখন আমরা দুই ঘর নগদান বই কিভাবে তৈরি করব সেইটা আমরা উদাহরণের মাধ্যমে দেখবো, যে আমি এখন তোমাদের করাই দেব। তো ব্যাপারটা খেয়াল করো যে উদাহরণ দিয়ে এখানে বলা হয়েছে যে জাহিদ এন্ড সঞ্চয় 17 সালে এপ্রিল মাসে লেনদেন সমূহের ভিত্তিতে দুই ঘর নগদান বই প্রস্তুত করো। তো প্রথমে নগদ উদ্বৃত্ত 12,000 টাকা, ব্যাংক জমাকৃত 3,500। নগদ উদ্বৃত্ত যেটা বলা আছে সেটা ব্যালেন্স বিডি আমরা লিখবো প্রাপ্তি পাশের নগদের ঘরে। তাহলে এখানে যে তারিখটা আছে, তো 17 সালের এপ্রিল 2017 এপ্রিলের 1 তারিখ। তাহলে এখানে আমরা লিখবো যে ব্যালেন্স বিডি 12,000 টাকা এবং ব্যাংক জমাকৃত 3,500। ব্যাংক জমাকৃতটা কি? ব্যাংক জমাকৃত হচ্ছে কারবারের জন্য দায়। দায়ের ব্যালেন্স বিডি কখনোই ডেবিট হয় না, দায়ের ব্যালেন্স বিডি সবসময় ক্রেডিট পাশে হবে। যদি ব্যাংক জমা থাকতো, সম্পদ বুঝাইতো, তখন এটা আমরা ব্যালেন্স বিডি ব্যাংকেরটা ব্যাংকে করে লিখতাম। কিন্তু এখানে ব্যাংক জমাকৃত থাকার কারণে সবসময় ব্যাংক জমাকৃত অথবা ব্যাংক ওডি অথবা ব্যাংক ওভারড্রাফট, তিনটা ব্যাপার। আবার ব্যাংক জমাকৃত, ব্যাংক ওডি, ব্যাংক ওভারড্রাফট, আরেকটা লেখা থাকতে পারে ব্যাংক জমা ক্রেডিট। ব্যাংক জমা ক্রেডিট, এই চারটা ব্যাপার থাকলেই আমরা সেটার ব্যালেন্স বিডি ক্রেডিট পাশের ব্যাংকের করে লিখব। তাহলে এই যে এখানে যে ব্যাংক জমাকৃত বলা আছে, তাহলে এটার ব্যালেন্স বিডি আমরা কোন পাশে লিখব? ক্রেডিট পাশের ব্যাংকের করে। 17 সাল এপ্রিলের 1 তারিখ এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি 3,500 টাকা। তো ব্যালেন্স বিডি লিখলাম। এর পরবর্তীতে কাজ হচ্ছে আমাদের যে এখানে লেনদেন যতগুলো আছে সবগুলো লেনদেনের ডেবিট এবং ক্রেডিট পাশে বসানো। তো প্রথমেই বলা আছে ব্যাংকে জমা দেওয়া হলো 4,000 টাকা, ব্যাংকে জমা দেওয়া হলো, এটাকে কনফারেন্টলি বলে। আমরা গত ক্লাসে কনফারেন্টলি ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম যে কনফারেন্টলি ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, মানে প্রাপ্তি পাশে ব্যাংকের করে, প্রদান পাশে নগদে করে। কারণ ব্যাংক ডেবিট, তো ডেবিট পাশে একটা ব্যাংকের ঘর আছে, আবার নগদান ক্রেডিট, ক্রেডিট পাশে নগদে ঘর আছে। তাই আমরা কিভাবে লিখবো যে এখানে 2 তারিখের ব্যাপারটি ব্যাংক ডেবিট, ডেবিট পাশে ব্যাংকের করে। এখানে লিখবো নগদান হিসাব, নগদান হিসাব। আর এখানে লিখলাম ক, এটা কন্ট্রা বোঝানোর জন্য আমরা একটা ক ব্যবহার করেছি। এরপরে লিখবো যে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। আবার 2 তারিখে ক্রেডিট পাশে নগদের ঘরে আমরা লিখবো 4,000 টাকা, কিন্তু এখানে লিখবো ব্যাংক হিসাব, এটাকে ক বোঝাইলাম। তাহলে হয়ে গেল এটা কনফারেন্টলি। তো পণ্য বিক্রয় নগদে 2,500 এবং চেকে 1,500। তো বিক্রি করলে তো প্রাপ্তি হয়, নগদে টাকা পাইছি এবং চেকে টাকা পাইছি। তো আমরা 5 তারিখে এখানে লিখবো যে বিক্রয় হিসাব লিখে নগদের ঘরে 2,500 টাকা লিখবো এবং ব্যাংকের ঘরে 1,500 টাকা লিখবো। কারণ আমরা নগদে পেয়েছি 2,500 আর চেক পেয়েছি 1,500। চেক পেলে আমাদের টাকা বৃদ্ধি পাবে ব্যাংকের ঘরে, এই জন্য প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে লিখলাম। এরপরে রাজীবের নিকট হতে 3,000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান 2,000 টাকা। 3,000 টাকার পণ্য ক্রয় করে নগদে দিছি 2,000 টাকা। তাহলে 3,000 টাকার কাজ হবে না, হবে 2,000 টাকা, কারণ আমাদের কাছ থেকে নগদ টাকা চলে গেছে 2,000। তাহলে 8 তারিখে আমরা এখানে লিখব ক্রয় হিসাব লিখে নগদের প্রদান 2,000। তাহলে প্রদান পাশে নগদে ঘরে 2,000। মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ 1,000 টাকা। 14 তারিখে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা হতে পরিশোধ। তো ব্যবসা থেকে মালিকের খরচ যদি পরিশোধ করি আমাদের কারবার থেকে টাকা চলে যায়, তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে প্রদান পাশে আমরা এখানে লিখব উত্তোলন হিসাব লিখে মালিকের ব্যক্তিগত পরিশোধ 1,000 টাকা, উত্তোলন হিসাব প্রদান পাশে 1,000 টাকা। এরপর 19 তারিখে রাজীবকে চেক প্রদান 1,000 টাকা। রাজীবকে চেক প্রদান করছে, তো চেক প্রদান করলে কোন পাশে টাকা? অবশ্যই প্রদান পাশে ব্যাংকের করে। তাহলে 19 তারিখে আমরা এখানে লিখব যে রাজীব হিসাব থেকে ব্যাংকের করে 1,000 টাকা, কারণ চেক প্রদান করছে আমাদের কাছ থেকে, ব্যাংক থেকে টাকা চলে গেছে। এরপর 23 তারিখ মামুনের কাছ থেকে প্রাপ্তি 5,000 টাকা। মামুনের কাছ থেকে যদি টাকা পাই নগদান ডেবিট, মামুন হিসাব ক্রেডিট, প্রাপ্তি পাশে। তো প্রাপ্তি পাশে 23 তারিখে আমরা লিখবো এখানে মামুন হিসাব লিখে আমরা মামুনের কাছ থেকে প্রাপ্তি, এখানে চেকের কথা বলা নাই, তাহলে বুঝে নিতে হবে নগদে পাওয়া গেছে, যে মামুনের কাছ থেকে প্রাপ্তি, চেক বলা নাই, তাহলে কিভাবে পাইলাম? আমরা নগদে পেলাম, এই জন্য প্রাপ্তি পাশে নগদে করে। এরপরে মাসুমকে প্রদান, তাহলে 24 তারিখে প্রদান পাশে চলে যাব, এখানে আমরা লিখবো মাসুম হিসাব।
মাসুম হিসাব, মাসুমকে প্রদান। এখানেও ব্যাংকের বা চেকের কথা বলা নাই, তাহলে বুঝে নিব যে নগদে প্রদান করা হয়েছে। ব্যাংক চার্জ ধার্যগুলো, ব্যাংক যদি চার্জ ধার্য করে তাহলে আমাদের ব্যাংকের টাকা কাটা যায়, ব্যাংকের থেকে টাকা কমে যায়। তাহলে আমরা প্রদান পাশে লিখব 25 তারিখে এখানে ব্যাংক চার্জ হিসাব। তাহলে ব্যাংক চার্জ কত? 300 টাকা। প্রদান পাশে আমরা 300 টাকা লিখলাম। তো এইভাবে এখানেও আমাদের লেনদেনগুলো বসানো শেষ, প্রাপ্তি এবং প্রদান পাশে। এখানেও আমাদের একই কাজ করতে হবে, ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি বের করতে হবে। তাহলে সর্বপ্রথম আমাদের ব্যালেন্স সিডি বের করব নগদে। তাহলে নগদের টাকাটা বের করার জন্য আমাদের সর্বপ্রথম দেখতে হবে প্রাপ্তি পাশে নগদ কত টাকা আছে। উভয় পাশে আমরা সমান বরাবর দাগ দিব, উপরে কিছু জায়গা খালি রেখে, দাগের উপরে যেন কিছু জায়গা খালি থাকে। তো এখন প্রাপ্তি পাশে নগদে দেখো কত টাকা আছে। প্রাপ্তি পাশে নগদে প্রথমেই 12,000, তারপরে 2,500, এরপরে 5,000। তাহলে প্রাপ্তি পাশে টোটাল আমাদের টাকা আছে 19,500। তাহলে আমরা লিখলাম প্রাপ্তি পাশে নগদে করে 19,500। এই 19,500 প্রদান পাশে নগদে করে লিখলাম 19,500। এই প্রদান পাশের 19,500 টাকা থেকে আমরা এখন এই প্রদানগুলো মাইনাস করব। 19,500 মাইনাস 4,000 মাইনাস 2,000 মাইনাস 1,000 মাইনাস 5,000 টাকা। তাহলে আমাদের অবশিষ্ট থাকে 7,500 টাকা। এই যে 7,500, এটা এপ্রিলের 31 তারিখে এটাকে আমরা লিখব ব্যালেন্স সিডি। ব্যালেন্স সিডি। তো নগদের ব্যালেন্স সিডি বের করা শেষ। এরপর আমাদের খেয়াল করতে হবে যে ব্যাংকেরটা, ব্যাংকের কোন পাশে টাকার অ্যামাউন্ট বেশি, ডেবিট পাশেও বেশি হতে পারে, আবার ক্রেডিট পাশেও বেশি হতে পারে। এই জন্য ব্যাংকের টাকাটা আমরা আগে যোগ করে নিই যে এখানে 4,000 আর 1,500 আছে 5,500। ডেবিট পাশে 5,500 আছে, ক্রেডিট পাশে আছে কত? 3,500, 1,000, 4,500 আর হচ্ছে 300, তাহলে 4,800। তাহলে আমাদের টাকার অ্যামাউন্ট বেশি হচ্ছে ডেবিট পাশে। তাহলে এই টাকাটা লিখো 5,500। 5,500, এই 5,500 আবার এখানে নিয়ে আসলাম আগের মতই, নগদানে যেভাবে করছি সেইভাবেই। এখন এই 5,500 টাকা থেকে আমরা আবার ওই টাকাগুলো মাইনাস করে দেব। প্রধান পাশে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো আমরা মাইনাস করব। প্রধান পাশে শুরুতেই আছে 3,500 মাইনাস 1,000 মাইনাস 300। তাহলে এখানে দাঁড়ায় 700 টাকা। শুধু 700 টাকা আমাদের ব্যাংকে জমা আছে। তাহলে এই ব্যালেন্স সিডি বরাবরই নগদের 7,500 আর ব্যাংকের করে জমা আছে আমাদের 700 টাকা। এই ব্যালেন্স সিডি পরের মাসের 1 তারিখে তার বিপরীত পাশে চলে আসবে ব্যালেন্স বিডি হয়ে। তাহলে এপ্রিলের পরে মে মাসের 1 তারিখ আমরা এখানে লিখব ব্যালেন্স বিডি। 7,500 নগদের ঘরে আর ব্যাংকের ঘরে 700 টাকা। এইভাবেই আমাদের দুই ঘরের নগদান বই তৈরি করতে হবে। একটু আগে আমরা এক ঘরের নগদান বই তৈরি করলাম, এখন দুই ঘরের নগদান বই তৈরি করলাম। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। খুব মনোযোগ দিয়ে যদি প্রত্যক্ষ করে থাকো তাহলে অবশ্যই বুঝতে পেরেছো। আর এইভাবেই আমরা আমাদের সৃজনশীলগুলো প্র্যাকটিস করব এবং বাসায় এই সৃজনশীলগুলো তোমরা হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করবা। এর পরবর্তীতে যেই ধাপটা নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে 3 ঘরের নগদান বই। সবাই অবশ্যই মনোযোগ দিবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখব যে 3 ঘরের নগদান বই কিভাবে তৈরি করতে হয়। তো 3 ঘরের নগদান বইয়ের ছকটা আমি আগে তৈরি করেছি। দেখো 3 ঘরের নগদান বই টোটালি ঘর থাকে 14টি। আমরা পূর্বেই বলেছিলাম যে 3 ঘরের নগদানে মোট ঘরের সংখ্যা হচ্ছে 14টি। তো তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খুদদেন পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বার্তা। এই যে ডেবিট পাশে 3টা টাকার ঘর, একটা নগদ, একটা ব্যাংক আর একটা হচ্ছে বার্তা। এই 3টা টাকার ঘর। আবার প্রদান পাশে তারিখ, প্রদান, ভাউচার নং, খুদদেন পৃষ্ঠা, নগদ, ব্যাংক, বার্তা। তো উভয় পাশে 3টি করে টাকার ঘর থাকে। এইজন্য এটাকে বলা হয় 3 ঘরের নগদান বই। আর এর মধ্যে টোটালি ঘরের সংখ্যা হচ্ছে মোট 14টি। এখন আমরা উদাহরণ 3 114 পৃষ্ঠায় যে উদাহরণ 3 আছে মেন বইয়ের, সেই উদাহরণ 3টা আমরা একটু আলোচনা করব। দেখো 2017 সালের মার্চ মাসে নিম্নোক্ত লেনদেন সমূহ ভিত্তিতে আলী এন্ড ব্রাদার্সের 3 ঘরের নগদান বই প্রস্তুত করো। তো শুরুতেই বলছে হাতে নগদ 9,300 এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত। বুঝি বলছিলাম ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত যদি বলা থাকে তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত এটা ব্যালেন্স বিডি হবে ক্রেডিট পাশে ব্যাংকের করে, আর নগদের ব্যালেন্স বিডি সবসময় প্রাপ্তি পাশের ব্যাংকের নগদের করে। তাহলে প্রথম 1 তারিখের ঘটনাটা আমরা এখানে লিখব যে এখানে 17 সালের মার্চ 2017 মার্চের 1 তারিখ আমরা এখানে লিখব প্রাপ্তি পাশে ব্যালেন্স বিডি। তো প্রাপ্তি পাশে ব্যালেন্স বিডি নগদেরটা 9,300 আর ব্যাংক জমার ক্রেডিট বলার কারণে প্রধান পাশে 2017 সালের প্রধান পাশের মার্চের 1 তারিখ এখানেও আমরা ব্যালেন্স বিডি লিখব। ব্যালেন্স বিডি ব্যাংকের করে লিখব 2700 টাকা। এই যে যদি ব্যাংক জমা বলতে হতো তাহলে কিন্তু আমরা এই ব্যালেন্স বিডিটা এই ঘরে বসায় দিতাম।
যদি সম্পদ হইতো ব্যাংক জমা। আর এখানে ব্যাংক জমা দিয়ে আমাদের দায় বোঝানো হয়েছে যে ব্যাংক থেকে আমরা বেশি টাকা উঠায় নিয়ে আসি, এই জন্য এটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত ব্যালেন্স মিটিং ক্রেডিট পাশে বসবো। এর পরবর্তীতে আমরা বাকি লেনদেনগুলো পূর্বের মতো এক ঘর এবং দুই ঘরতে যেভাবে বসিয়েছিলাম, প্রাপ্তিগুলো প্রাপ্তি পাশে, প্রদানগুলো প্রদান পাশে, সেম একইভাবে কাজ করব। তারপর আমরা দেখে নিই আশরাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দান। আশরাফ ট্রেডার্স অন্য একজন ব্যক্তি সরাসরি ব্যাংকে জমা দিয়েছে। কোন ব্যাংকে? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়েছে। আমাদের অ্যাকাউন্টে 5000 টাকা জমা দিল। তাহলে আশরাফ থেকে আমরা টাকা পেলাম। তাহলে প্রাপ্তি পাশে মার্চের 5 তারিখ আমরা লিখব আশরাফ ট্রেডার্স হিসাব। আশরাফ ট্রেডার্স হিসাব থেকে 5000 টাকা সরাসরি ব্যাংকের ঘরে, আমাদের ব্যাংকে টাকা বাড়ছে 5000 টাকা। এরপর ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 2000 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করার অধিকার মালিকের। তো মালিক কারবারের ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে 2000 টাকা নিয়ে গেল, তাহলে কারবার থেকে টাকা চলে গেছে। তাহলে আমরা 7 তারিখে লিখবো, মার্চের 7 তারিখ, এখানে লিখবো উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব লিখে প্রদান পাশে ব্যাংকের ঘরে 2000 টাকা, প্রদান পাশে ব্যাংকের ঘরে 2000 টাকা। এরপর 6500 টাকার পুনঃনিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6400 টাকার চেক প্রাপ্তি। এই যে আমরা পাবো, এই যে এখানে যে বার্তার কথাটা বলা হইলো, বার্তার কথাটা একটু বলে নেই, যে এখানে যে বার্তা আসবে এই জন্য এটাকে 3 ঘরের অবদান বলা হয়েছে। আর এখানে যে বার্তা আসবে সেটা হচ্ছে নগদ বার্তা। বার্তা দুই ধরনের, একটা হচ্ছে কারবারি বার্তা আর একটা হচ্ছে নগদ বার্তা। তাহলে এখানে নগদ বার্তা হবে, যেমন 6500 টাকার পুনঃনিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স হতে 6400 টাকার চেক প্রাপ্তি। তো আমরা পাবো হলো 6500, কিন্তু আমাদের চেক দিয়েছে 6400 টাকা, তাহলে 100 টাকা আমরা পাইনি। এই 100 টাকা হচ্ছে বার্তা। এই বার্তার মানে আমরা ছাড় দিছি তাকে, 100 টাকা তাকে ছাড় দিলাম, এটাকে বলে প্রদত্ত বার্তা। তাহলে আমি প্রাপ্তি পাশে কি লিখবো? প্রাপ্তি পাশে লিখবো আরাফাত ট্রেডার্স 9 তারিখ, আরাফাত ট্রেডার্স হিসাব। তো প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে লিখবো 6400 টাকা এবং বার্তার ঘরে লিখবো 100 টাকা, কারণ আমরা 100 টাকা তাকে ছাড় দিয়েছি। এরপরে পণ্য ক্রয় নগদে 2000 টাকা এবং চেকে 1000 টাকা। 13 তারিখ পণ্য ক্রয় করলে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, তাহলে প্রদান পাশে আমরা এখানে লিখবো ক্রয় হিসাব লিখে প্রদান পাশে নগদের ঘরে লিখবো 2000 টাকা আর ব্যাংকের ঘরে লিখবো 1000 টাকা, কারণ নগদের প্রদান 2000 আর চেক প্রদান 1000। এরপরে 19 তারিখে বলছে 2200 টাকার দেনা চেকে পরিশোধ করে 200 টাকা বার্তা পাওয়া গেল। বার্তা পাওয়া গেল সেটা পরে, কিন্তু আমরা দেনা পরিশোধ করছি। 2200 টাকার দেনা পরিশোধ করে 200 টাকা বার্তা পাওয়া গেল, তার মানে তাকে আমরা কয় টাকা দিলাম? তাকে 2000 টাকা দিছি, কারণ ওই ব্যক্তি আমাদের কাছ থেকে 2200 টাকা পাইতো, মানে 2200 টাকা পাবে, 200 টাকা তাকে আমরা কম দিয়েছি, তাহলে আমরা বার্তা পাইলাম 200 আর টাকা তাকে পরিশোধ করছি কত? 2000। তাহলে প্রধান পাশে বসবে। এখন এখানে কাকে পরিশোধ করছি সেটা বলে নাই, তাহলে এখানে আমরা লিখবো পাওনাদার হিসাব। 19 তারিখে আমরা লিখবো পাওনাদার হিসাব। পাওনাদার হিসাব লিখে 2200 টাকা কিভাবে পরিশোধ করা হলো? চেকে। তো চেকে পরিশোধ করলাম, তো ব্যাংকের ঘরে 2000 টাকা লিখলাম আর বার্তার ঘরে 200 টাকা লিখলাম। এরপরে মালিক ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা দিলেন। মালিক আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ব্যক্তিগতভাবে টাকা জমা দিলেন, এতে করে কি হলো? ব্যাংকে টাকা বাড়লো, ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে প্রাপ্তি পাশে খেয়াল করো 21 তারিখে আমরা লিখবো, 21 তারিখে আমরা লিখবো প্রাপ্তি পাশে মূলধন হিসাব লিখে, মূলধন হিসাব লিখে আমরা প্রাপ্তি পাশের ব্যাংকের ঘরে লিখবো 10,000 টাকা, যে মালিক ব্যক্তিগতভাবে আমাদের ব্যাংকে টাকা জমা দিয়েছে। আমাদের ব্যাংক থেকে টাকা নিতে পারে আবার মালিক, আবার প্রয়োজনে আমাদের ব্যবসায় প্রয়োজন হলে সেই ব্যাংকে টাকা জমা দিতে পারে। 24 তারিখ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে 24 তারিখ হচ্ছে আরাফাত ট্রেডার্স হতে প্রাপ্ত 9 তারিখের জমাকৃত চেক প্রত্যাখ্যান। ওর কাছ থেকে যে আমরা 9 তারিখের চেকটা পাইয়া ব্যাংকে জমা দিয়েছিলাম 6400 টাকা, এখন সেই চেকটা প্রত্যাখ্যাত হয়ে গেছে। প্রত্যাখ্যাত বলতে চেকটা ডিসঅনার। ডিসঅনার মানে অনেক কারণে ডিসঅনার হতে পারে, চেকে তারিখ ভুল থাকলে, চেকে অনেক কাটাকাটি হলে, বা পর্যাপ্ত পরিমাণে ব্যাংকে টাকা না থাকলে তখনই এই চেকে প্রত্যাখ্যাত হয়ে যায়। বিভিন্ন কারণে প্রত্যাখ্যাত হতে পারে। তাহলে দেখো, যখন আমরা চেকটা পাইছিলাম তখন মনে করছি আমাদের ব্যাংকের টাকা বাড়ছে, এজন্য ব্যাংকের ঘরে বসাই দিয়েছিলাম, কিন্তু আসলেই মাস শেষে আমরা জানলাম যে ব্যাংকে চেকের টাকাটা এখনো আদায় করতে পারেনি। তাহলে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা তো আর বাড়ে নাই, তাহলে কি করতে হবে? এখন পুনরায় আমার ব্যাংকে থেকে টাকা কমাই দিতে হবে। তাহলে আমরা প্রাপ্তি পাশে ব্যাংকের ঘরে লিখছিলাম, এখন 24 তারিখে গিয়ে আমরা আবার প্রধান পাশে ব্যাংকের ঘরে লিখবো। প্রধান পাশে ব্যাংকের ঘরে লিখবো আরাফাত ট্রেডার্স। আরাফাত ট্রেডার্স হিসাব লিখে 6400 টাকা ব্যাংকের থেকে মাইনাস হবে। এরপরে 27 তারিখে বেতন নগদে 3000 টাকা, ভাড়া চেকে পরিশোধ। দুইটা, বেতন পরিশোধ, ভাড়া পরিশোধ।
বেতনটা হচ্ছে নগদে, তাহলে বেতন হিসাব লিখে আমরা নগদের ঘরে লিখবো 3000 টাকা। তারপরে আবার একই তারিখ 27 তারিখে ভাড়া হিসাব লিখে আমরা ভাড়া চেকে পরিশোধ করেছি, ভাড়া হিসাব লিখে 6000 টাকা লিখবো আমরা ব্যাংকের ঘরে। এরপর লাস্ট ব্যাংক সুদ ধার্য করলো 400 টাকা। ব্যাংক যদি সুদ ধার্য করে তাহলে ব্যাংক সুদ ধার্য হলে আমাদের কি হয়, ব্যাংকের টাকা কাটা যায়। ব্যাংক সুদ মানে আমাদের অ্যাকাউন্ট থেকে সেই ব্যাংক সুদ বাবদ কিছু টাকা কেটে নিয়ে গেছে, আমাদেরকে সার্ভিস দেয় এই জন্য ব্যাংক থেকে কিছু টাকা কেটে নিয়ে গেছে। তো ব্যাংক সুদ আমাদের জন্য খরচ। যদি খরচ হয় তাহলে প্রধান পাশে আমরা লিখবো যে 31 তারিখে এখানে ব্যাংক সুদ হিসাব লিখে ব্যাংকের ঘরে লিখবো আমরা 400 টাকা। তো এইভাবে আমাদের নগদান বইয়ের লেনদেন গুলো বসানো শেষ হইলো। তো আমরা দেখলাম যে 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া কিভাবে লেনদেন গুলো বসাইতে হয়। তো 3 ঘোড়া নগদান আমরা লেনদেন গুলো বসাইলাম, বসানোর পর সেম ওই আগের মতনই এখন আমরা আবার ব্যালেন্স সিডি এবং ব্যালেন্স বিডি বের করব। সবাই খেয়াল করো, তাহলে আবার সেই আগের মতনই উপরে কিছু জায়গা খালি রেখে দুই পাশেই কিছু জায়গা খালি রেখে আমরা দাগ দিব একই বরাবর। প্রথমেই আমরা নগদের কাজটা করব। দেখো নগদে 9300 টাকা প্রাপ্তি পাশে, আর প্রদান পাশে আছে 2000, 3000, 5000 টাকা। তাহলে প্রাপ্তি পাশে বড়, তাহলে আমরা এখানে প্রাপ্তি পাশে 9300 টাকা লিখবো। এই 9300 টাকা প্রদান পাশে 9300 টাকা। এখন প্রদান পাশে 9300 টাকা থেকে এই 5000 টাকা আমরা কি করব, মাইনাস করে দেব। তাহলে এখানে থাকবে আমাদের 4300। তার মানে আমাদের হাতে টাকা আছে 4300। এরপরে ব্যাংকের ঘরে চলে যাব, দেখব ব্যাংকের কোন পাশে টাকার অ্যামাউন্ট মানে পরিমাণ বেশি। তো প্রাপ্তি পাশে 5000, 6000 আর হচ্ছে 10000। তো প্রাপ্তি পাশে আছে আমাদের 21400। প্রাপ্তি পাশে আমার আছে ব্যাংকের ঘরে 21400। আর প্রধান পাশে কয় টাকা আছে দেখে নেই। প্রথমে 2700, তারপরে 2000, এরপর আছে আমাদের 1000, এরপর আবার 2000, এরপরে 6400, এরপরে আবার 6000, এরপরে 400। তাহলে প্রধান পাশে আছে 20500 আর প্রাপ্তি পাশে হচ্ছে কি আমার 21400। তার মানে প্রাপ্তি পাশে বড়। তাহলে এখানে আমি লিখবো প্রাপ্তি পাশে 21400 টাকা লিখবো, আবার এই পাশেও 21400 টাকা লিখবো। এখন এই 21400 টাকা থেকে এই প্রধান টাকাগুলো মাইনাস করব। মাইনাস করলে আমাদের দ্বারা এখানে 900 টাকা ব্যালেন্স সিডি। আমাদের ব্যাংকে টাকা জমা আছে 900। এটা মার্চের 31 তারিখে আমরা এখানে লিখবো ব্যালেন্স সিডি। তো নগদের ব্যালেন্স সিডি বের হয়ে গেল। এখন রয়ে গেছে বাট্টা। তো বাট্টার কোনো ব্যালেন্স সিডি হবে না, পিডি হবে না, বাট্টার কোনো ব্যালেন্স করার দরকার নেই। তো প্রাপ্তি পাশে বাট্টা আছে 100, এটা যোগ করে দিলাম। প্রদান পাশে বাট্টা আছে 200, এটাও যোগ করে দিলাম। এবার বাট্টার নিচে দাগ দিব একটা উভয় পাশে। বাকি নগদ এবং ব্যাংকের টাকার নিচে কিন্তু দুইটা দাগ দিয়ে ক্লোজ করেছি, আর বাট্টার ঘরে একটা দাগ দিয়ে ক্লোজ করেছি। এর মানে হচ্ছে আমরা বাট্টার ঘরে কোনো ব্যালেন্স বের করিনি বা বাট্টার ঘরে কোনো ব্যালেন্স বের করতে হয় না, এজন্য বাট্টার ঘরে একটা দাগ দিতে হয়। আর বাকি নগদ এবং ব্যাংকের ব্যালেন্স বের করছি, এজন্য ওটার নিচে আমরা দুইটা দাগ দিয়ে ক্লোজ করে দিলাম। এবার এই যে ব্যালেন্স সিডি যেটা আছে প্রদান পাশে 4300 এবং 900 টাকা, এই টাকাটাই এবার ব্যালেন্স বিডি হিসাবে প্রাপ্তি পাশে চলে আসবে মার্চের পরে এপ্রিলের 1 তারিখ। এখানে আমরা লিখবো আবার ব্যালেন্স বিডি। নগদে করে 4300 আর ব্যাংকের ঘরে হচ্ছে 9000 টাকা। এইভাবেই আমাদের নগদান বই তৈরি করতে হয়। 1 ঘোড়া বলো, 2 ঘোড়া বলো, 3 ঘোড়া বলো, এইভাবেই আমাদের 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই তৈরি করা হয়। আশা করি আমরা 1 ঘোড়া 2 ঘোড়া 3 ঘোড়া দুইটা ব্যাপার বুঝতে পেরেছি, এই তিনটা। এখন আমরা পরবর্তীতে যেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন ব্যাপারটি খেয়াল করো। এখন আমরা নগদ প্রাপ্তি জাবেদা নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমি তোমাদের নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদার যে ছক এবং কিভাবে আমরা নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা তৈরি করব সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্র্যাকটিক্যালি কিভাবে একটি নগদ প্রাপ্তি এবং কিভাবে একটি নগদ প্রদান জাবেদা তৈরি করা যায় সেইভাবে আমরা আলোচনা করব। দেখো উদাহরণ 116 পৃষ্ঠায় মেইন বইয়ের একটি উদাহরণ দেওয়া আছে যে শাহনাজ এন্ড কোং এর 17 সালের মে মাসে নিম্নোক্ত নগদ প্রাপ্তি সমূহ ঘটেছে। এই যে নগদ প্রাপ্তি সমূহ ঘটেছে এগুলোর মাধ্যমে আমরা তৈরি করব নগদ প্রাপ্তি জাবেদা। তো তার আগে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করার জন্য আমাদের একটি ঘর তৈরি করে নিতে হবে। দেখো নগদ প্রাপ্তি জাবেদার ঘর হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব খাত, ক্রেডিট হিসাব খাত, সূত্র নগদান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তো নগদ প্রাপ্তি বলতে কারবারের মূলত নগদে টাকা আসে কয়টা খাত থেকে? মূলত প্রধান খাত হচ্ছে দুটি, একটি হচ্ছে বিক্রয় আর একটি হচ্ছে দেনাদার।
যে বাকিতে বিক্রি করি, পরবর্তীতে ওনার কাছ থেকে টাকা আদায় করি সেটা। এই জন্য বিক্রয় হিসাব আর দেনাদার হিসাব লেখা হয়েছে ক্রেডিট। আর অন্যান্য, এই যে অন্যান্য হিসাব, যে এখানে অন্যান্য বলতে এই যে দুইটা খাত বিক্রয় এবং দেনাদার ছাড়া আর যত খাত আছে সকল খাত থেকে টাকা আসলে আমরা ওই খাতটা অন্যান্য ঘরে লিখবো। আশা করি আমরা উদাহরণ গেলে আরো বেশি ভালো করে বুঝতে পারবো। যেমন মে মাসের 3 তারিখ, 17 সালের মে মাসের 3 তারিখ নগদ বিক্রয় 10,000 টাকা। তাহলে আমরা এখানে 2017 সাল মে 3 নগদে যদি বিক্রি করি তাহলে সাধারণত যাবে দেখি নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো বিক্রয় হিসাব, কারণ এখানে লিখছি আমরা ক্রেডিট হিসাব খাত, বিক্রয় হিসাব নগদান হিসাব ডেবিট 10,000 টাকা। এই যে ডেবিট পাশে নগদে ঘর, নগদান ডেবিট নগদে ঘরে 10,000 টাকা, বিক্রয় ক্রেডিট, এই যে বিক্রয় ক্রেডিট বিক্রয় ঘরে 10,000 টাকা। আর কোনো ঘরে কোনো কাজ হয়নি। তারপরে শফিক ট্রেডার্সের নিকট হতে প্রাপ্তি মে মাসের 5। তো শফিকের কাছ থেকে পাইলাম, কোন ব্যক্তির কাছে টাকা পাওয়া গেল, তার মানে ওই ব্যক্তি আমাদের কি ছিল? ওই ব্যক্তি ছিল আমাদের দেনাদার। তাহলে নগদান হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো শফিক ট্রেডার্স, যেহেতু তার নাম দেওয়া আছে শফিক ট্রেডার্স, শফিক ট্রেডার্স হিসাব নগদান হিসাব ডেবিট, নগদে ঘরে 3,000 টাকা বসবে, দেনাদার হিসাব ক্রেডিট, দেনাদারের ঘরে 3,000 টাকা বসবে, আর কোনো ঘরে বসলো না। এর পরবর্তীতে বলছে অতিরিক্ত মূলধন আনয়ন, মালিক কারবার থেকে কারবারে টাকা নিয়ে আসলো, তার ব্যক্তিগত টাকা কারবারে নিয়ে আসলো, অতিরিক্ত মূলধন আনয়ন, তাকে বলে নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তাহলে দেখো এখানে আমরা লিখবো মূলধন হিসাব, মূলধন হিসাব। তো নগদান হিসাব ডেবিট, নগদের ঘরে বসবে 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা। আর মূলধন হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট পাশে বিক্রয় দেনাদার আছে, মূলধন নামে কোনো ঘর নাই, আরেকটা আছে অন্যান্য। তাহলে এই যে মূলধনের টাকাটা আমরা অন্যান্য ক্রেডিট ঘরে টাকাটা লিখবো, অন্যান্য ক্রেডিট, তাহলে ক্রেডিট করে 5,000 টাকা লিখে দিলাম। এরপরে জামান এন্ড সন্সের নিকট হতে 4,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 3,800 টাকা প্রাপ্তি। যে 4,000 টাকা পাই সে আমাকে 3,800 টাকা দিল। তাহলে মে মাসের 15 তারিখ এখানে আমরা লিখবো জামান এন্ড সন্স হিসাব। তো আমরা নগদে পাওয়া গেল আমাদের কাছ থেকে 3,800 টাকা, বাটটা 200, টোটালি আমরা 4,000 টাকা পাইতাম। তাহলে নগদ টাকা পাইছি 3,800 আর পাইলাম না 200, এই 200 টাকা আমরা ছাড় দিয়েছি। আর আমাদের দেনাদার কমছে কয় টাকা? দেনাদার কমছে হচ্ছে 4,000 টাকা। তাহলে দেনাদারের ঘরে 4,000 টাকা লিখলাম। এরপরে 20 তারিখে পুরাতন আসবাবপত্র বিক্রয়, 20 তারিখ পুরাতন আসবাবপত্র বিক্রয়। তাহলে এটা যদি আমরা সাধারণ জাবেদা করি তাহলে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, তাহলে আমরা এখানে লিখব আসবাবপত্র হিসাব। তো নগদে ঘরে আমরা লিখবো 1,000 টাকা, কারণ নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। দেখো এখানে বিক্রয় দেনাদার আছে কিন্তু আসবাবপত্র নামে কোনো ঘর নাই, তো এই জন্য টাকাটা কোন ঘরে বসবো? অন্যান্য ঘরে বসবো। তো এইভাবেই আমাদের নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে হয়। আরেকটা ব্যাপার বলে রাখি, আমি পূর্বে বলেছিলাম যে কন্ট্রায়েন্টি নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদার মধ্যে আসবে না। কন্ট্রায়েন্টি বলতে ব্যাংকে জমা দান আর ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন, ব্যাংকের থেকে উত্তোলন, এই দুটাকে কন্ট্রায়েন্টি বলে। এছাড়া যত প্রকার ব্যাংক সংক্রান্ত লেনদেন আছে, যে ব্যাংকে টাকা জমা দিলাম, ব্যাংকে চেক প্রদান করলাম, চেক পাওয়া গেল, এগুলো আমাদের নগদ প্রাপ্তি বা নগদ প্রদান জাবেদায় আসবে। যদি চেক পাই তাহলে আমরা কোন ঘরে লিখবো? নগদে ঘরে লিখবো, কারণ এখানে ব্যাংকের জন্য আলাদা কোনো ডেবিটের পাশে কোনো ঘর তৈরি করা হয়নি। তো চেক প্রাপ্তি নগদ প্রাপ্তি দুটোটা প্রাপ্তি আমরা কোন ঘরে লিখবো? নগদে ঘরে লিখবো। আবার নগদ প্রদানের সময় চেক প্রদান নগদ প্রদান দুটোটা লেনদেনই আমরা নগদে ঘরে লিখবো। তো আমরা এখন তৈরি করতেছি নগদ প্রাপ্তি জাবেদা। তো এইখানে আমাদের কাহিনী শেষ। এখন আমাদের যোগ করতে হবে যে এখানে আমাদের নগদানের ডেবিটে আমাদের কয় টাকা আছে খেয়াল করো। এখানে আমাদের নগদান ডেবিট হিসাবে প্রথমেই আছে 10,000 টাকা, তারপরে 3,000 টাকা, এরপরে 5,000 টাকা, এরপরে আছে 3,800 টাকা, এরপরে আছে 1,000 টাকা। তাহলে টোটাল আমাদের এখানে নগদান হিসাব ডেবিট 22,800 আর বাট্টার ঘরে আছে 200 প্লাস। এরপরে বিক্রয়ের ঘরে আছে 10,000, এটা প্লাস। দেনাদারের ঘরে আছে 7,000, এটাও ক্লোজ। অন্যান্য হিসাবের ঘরে আছে আমাদের এখানে 6,000, এটা ক্লোজ করে দিলাম। পুরো ফুল ক্লোজ করে দেওয়ার পরে এরপরে কাজ হচ্ছে যে প্রথমে আমাদের দেখো
দুইটা ডেবিট, নগদান ডেবিট, বার্তা ডেবিট, দুইটা ডেবিটের টাকা যদি আমরা যোগ করি হয় কত 23,000 টাকা। তো দুই ডেবিটের টাকাটা লিখলাম 23,000, আর এদিকে তিনটা ক্রেডিট 6 7 10, 7 8 6 13, 13 আর 10 23, এখানে হলো 23,000 টাকা। তাহলে আমাদের দুই পাশে টাকাও মিলে গেল। জাবেদা করতে গেলে অবশ্যই ডেবিট এবং ক্রেডিট দুই পাশ অবশ্যই মিলতে হবে। তাহলে আমাদের ডেবিট পাশে টোটাল টাকা 23,000, ক্রেডিট পাশে টোটাল টাকা হচ্ছে 23,000। তাহলে এইভাবেই আমাদের নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করতে হবে। এখন আমি তোমাদের আবার আরেকটি নগদ প্রদান জাবেদা তৈরি করে দেখাবো, সবাই খুব মনোযোগ দেবে আশা করি। এখন আমরা একটি নগদ প্রদান জাবেদা তৈরি করব। 118 পৃষ্ঠায় যে উদাহরণটি দেওয়া আছে সেই উদাহরণের মাধ্যমে আমরা এখন একটি নগদ প্রদান জাবেদা তৈরি করার চেষ্টা করব। তো তোমরা সবাই খেয়াল করো, নগদ প্রদান জাবেদা তৈরি করার জন্য আমাদের প্রথমে ঘরটি তৈরি করতে হবে তারিখ, চেক নং। নগদ প্রাপ্তির সাথে একটু পার্থক্য, সেটা হলো তারিখের পর একটি চেক নং দেওয়া থাকে, যেটা কিনা নগদ প্রদান প্রাপ্তি জাবেদার মধ্যে ছিল না। তো তারিখ, চেক নং, ডেবিট হিসাব খাত, সূত্র, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, বার্তা হিসাব ক্রেডিট আর নগদান হিসাব ক্রেডিট। এই টোটালি 5টা টাকা করে থাকবে। তো নগদ প্রদান করতে গেলে মূলত কয়টা খাতে টাকা চলে যায়? মূলত প্রদান খাত হচ্ছে দুইটা, একটা ক্রয় আর একটা পাওনাদারকে পরিশোধ। এই দুইটা খাত ছাড়া আর যত খাতে টাকা চলে যাবে তার জন্য হলো অন্যান্য হিসাব। তারপর বার্তা, প্রাপ্তি ক্রেডিট আর নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট। তো এখন দেখো যে 118 পৃষ্ঠায় মেন বইয়ের যে উদাহরণ নম্বরটি সেটি হচ্ছে মৌসুমী এন্টারপ্রাইজের 2017 সালে জুলাই মাসে নগদ প্রদত্ত লেনদেন সমূহ নিম্নরূপ। তো প্রথমেই বলা আছে যে নগদে পণ্য ক্রয়। তো নগদে যদি পণ্য ক্রয় করে 17 সালের জুলাই মাসের 1 তারিখ, তাহলে আমরা 17 সাল জুলাই 1 তারিখে লিখব ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে লিখব ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে তো টাকাটা লিখবো হচ্ছে 5,000 টাকা। যে ক্রয় ঘরে 5,000 টাকা লিখবো, আবার নগদে ঘরে নগদান ক্রেডিট, নগদে ঘরে 5,000 টাকা, অন্য কোনো ঘরে কাজ হয়নি। এরপরে পাওনাদার মিলন ট্রেডার্সকে চেক নং এত, চেক নং 68943, চেক নং দেওয়া আছে, প্রদান 3,000 টাকা, চেক প্রদান করছি। তাহলে জুলাইয়ের 5 তারিখে এখানে আমরা চেক নংটাও লিখে রাখবো। চেক নং হলো 68943। পাওনাদার নাম হচ্ছে মিলন, মিলন ট্রেডার্স, মিলন ট্রেডার্স হিসাব। তো মিলন ট্রেডার্স হিসাব, মিলন ট্রেডার্স হচ্ছে একজন পাওনাদার। তো পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদারের ঘরে এখানে পাওনাদারের ঘরে 3,000 টাকা হবে। আর নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট বলতে এখানে চেক প্রদান কিন্তু ব্যাংক হিসাব ক্রেডিট হয়, কিন্তু এখানে আমরা ব্যাংকের কোনো ঘর নাই। নগদের যেই ঘরটা সেই ঘরটা নগদ প্লাস ব্যাংক উভয়ের জন্যই একটাই ঘর। নগদের টাকা চলে গেল ওই নগদের ঘরে বসবো, ব্যাংকের থেকে যদি টাকা চলে যায় তাও ওই নগদের ঘরেই বসবো। এরপরে আসবাবপত্র ক্রয়। তো আসবাবপত্র যদি ক্রয় করে তাহলে যাবে দেখি আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো আসবাবপত্র হিসাব। তো আসবাবপত্র নামের তো কোনো ঘর নাই, ক্রয়, পাওনাদার, অন্যান্য। তাহলে অন্যান্যের ঘরে আমরা 4,000 টাকা বসাবো, আর বসাবো হচ্ছে গিয়ে নগদের ঘরে 4,000 টাকা, কারণ নগদান ক্রেডিট, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। আসবাবপত্রের জন্য অন্যান্য ঘরে বসলো, আর নগদান ক্রেডিটের জন্য নগদের ঘরে বসলো। এরপরে বলা আছে ঋণের সুদ প্রদান। 15 তারিখে ঋণের সুদ প্রদান। তো ঋণের সুদ যদি প্রদান হয় তাহলে ঋণের সুদ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমরা লিখবো যে ঋণের সুদ হিসাব। তো ঋণের সুদ যদি হিসাব হয় তাহলে ঋণের সুদ হিসাবের কাজ হচ্ছে তো অন্যান্যের ঘরে ঋণের সুদের জন্য আমরা 500 টাকা লিখবো, অন্যান্যের ঘরে, নগদের ঘরে 500। এরপর লাস্ট যে ব্যাপারটা 20 তারিখে বলছে যে রুনাকে পরিশোধ 2800 টাকা এবং এই প্রেক্ষিতে বার্তা প্রাপ্তি 200 টাকা, পরিশোধ 2800 টাকা। তাহলে পরিশোধ যদি হয় তাহলে রুনা আমাদের কাছ থেকে কয় টাকা পাইতো? রুনা পাইতো আমাদের কাছ থেকে 3,000 টাকা, তাকে আমরা পরিশোধ করছি 2800 টাকা, বার্তা পাইছি 200 টাকা। তাহলে এখানে পাওনাদারের ঘরে আমরা 3,000 টাকা লিখবো, আর বার্তার ঘরে 200 টাকা লিখবো, আর 2800 টাকা আমরা পরিশোধ করছি, এটা 2800 টাকা নগদের ঘরে লিখবো। তো এই টাকাটা এটা বরাবর আমরা লিখবো রুনা হিসাব, রুনা হিসাব। তো এইভাবেই আমরা নগদ প্রদানের জন্য তৈরি করে থাকবো, নগদ প্রদান জাবেদাগুলো তৈরি করব। এখন তারপরে কাজ কি? আমাদের যোগের কাজ। এখানে কোনো বিয়োগ হবে না, সব যোগ। ক্রয় ঘরে কয় টাকা আছে? 5,000 টাকা। তো 5,000 টাকা যোগ করলাম। পাওনাদারের ঘরে কত আছে? 3 6,000 টাকা। এরপরে অন্যান্য হিসাবে ঘরে আছে 4,500 টাকা। বার্তার ঘরে আছে 200 টাকা। এরপরে নগদান হিসাব ক্রেডিট 5,000 3,000 8,000 8,000 আর 4,000 12,000 12,000 আর 2,000 14,000 14,000
তাহলে 15,300 এবার ডেবিট পাশে টোটাল কত হইলো 6 4 5 আর 4 11 আর হয়ে গেছে 15,500 টাকা। এই পাশেও আমাদের 15,500 টাকা। তাহলে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ মিলে গেল। তাহলে ডিয়ার স্টুডেন্ট খেয়াল করো যে এইভাবে আমাদের নগদ প্রদান জাবেদা তৈরি করতে হয়। তো আজকের যেই আমরা যেই ভিডিওটি তৈরি করলাম, এই ভিডিওর মধ্যে আমরা জানতে পেরেছি 1 ঘর নগদান বই, 2 ঘর নগদান বই, 3 ঘর নগদান বই, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, এই 5টা ব্যাপারে আলোচনা করলাম। এই 5টা ব্যাপার দেখার পরে তুমি যদি তোমার বইয়ের উদাহরণ এবং সৃজনশীলগুলো যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করো, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে দিবা, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে কল করে সেই সমাধানগুলো তোমরা জেনে নিতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে আসবে। সবাই আমাদের এই নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ভিডিওগুলো দেখবা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো।